আমাদের মতো সিজনাল ফ্যানদের যদি বিবেচনায় নেন তাহলে বাংলাদেশে মোট যত ফুটবল ভক্ত তার ভেতরে আমার ধারণা 80%ই লাতিন ভক্ত, মানে আর্জেন্টিনা ব্রাজিল ভক্ত। বাংলাদেশে 80-র দশক থেকে আসলে ফুটবল মানেই আর্জেন্টিনা ব্রাজিল। একসময় ছিল, একসময় বাংলাদেশে নেদারল্যান্ডের প্রচুর সাপোর্টার ছিল, জার্মানির ছিল, কিন্তু ব্যাপারটা সংকুচিত হয়ে যেহেতু এই দুই দেশ থেকেই রোমান্টিক সব তারকা জন্মায়, এই আর্জেন্টিনা ব্রাজিলে গিয়ে ঠেকছে। এই জিনিসটারে বাংলাদেশে নানাভাবে নানা সময় ব্যবসার হাতিয়ার বানানো হয়েছে। কখনো এটা মিডিয়া, আমি যেমন ওই আর্জেন্টিনা ব্রাজিল করে খাচ্ছি, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা বলি, মূলত আর্জেন্টিনা নিয়ে আপনারা টুকটাক দেখেন, এটাও এক ধরনের করে খাওয়া তো। এই জিনিসটারে ভালোভাবে খারাপভাবে অনেকভাবে ইউজ হয়েছে। তার সবচেয়ে নোংরা ইউজটা সম্ভবত শুরু হয়েছিল এই যে লাতিন বাংলা কাপ নামে একটা ফুটবল টুর্নামেন্ট। সেই জিনিসটা শেষ পর্যন্ত সরকারের নির্দেশে বন্ধ হয়েছে, কিন্তু প্রশ্নগুলো থেকে গেছে। আমাদের রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারা কি করে একটা প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড চেক না করে তারা কি জাতীয় দল আনতেছে, কি করতেছে, কোত্থেকে টাকা পাবে, এগুলো না জেনে এরকম একটা আয়োজনের অনুমতি দিল? এবং সেখানে এতগুলো কেলেঙ্কারি হওয়ার পরেই কেন জিনিসটা বন্ধ হলো? এই প্রশ্নগুলো থেকে গেল। আমি একটু আজকে এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। কি কি ঘটছে সেটা তো অলরেডি আপনারা জানেন, আমি শুরুতে একটু রিক্যাপ করে মনে করায় দেবো, কিন্তু প্রশ্নগুলো মূলত করতে চাই যে কেন এটা ঘটতে পারলো। দেখেন, লাতিন বাংলা কাপ নামে এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টটা হচ্ছে না হচ্ছিল আসলে, এই টুর্নামেন্টের তো আসলে শুরু থেকেই সন্দেহজনক ব্যাপার স্যাপার। কারা আয়োজন করতেছে? আয়োজন করতেছে বক্সিং আয়োজক একটা প্রতিষ্ঠান। তাদের কাজ হচ্ছে বক্সিং এর আয়োজন করা। সেখানেও তারা কোনো রেপুটেড প্রতিষ্ঠান না, বরং ব্যাড রেপুটেশনের গন্ধ আমাদের ওই স্টেডিয়াম পাড়ায়, গুলিস্তান পাড়ায় ঘুরলে পাওয়া যায়। এই প্রতিষ্ঠানটার কিছু ব্যাড রেপুটেশন আছে। সেটাই ওই একই জিনিস, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিতে দেরি করা টরা, এগুলোর কিছু দুর্নাম তাদের আগে থেকেই ছিল। এবং খুব বেশি কোনো স্পোর্টসের আয়োজনও তারা করছে তা না, ফুটবলে কখনোই ইনভলভ ছিল না। এখন এরকম একটা প্রতিষ্ঠান যদি হুট করে দাবি করে যে আমি আর্জেন্টিনা মূল দল, ব্রাজিল মূল দল আনতেছি, তাও কিন্তু আসলে ক্রস চেক করার ব্যাপার থাকে। তাও আসলে এএফএ কে মেইল করা উচিত, সিভিএফ কে মেইল করা উচিত যে তোমরা আসলেই কি আসতেছ। এখন যদি বিশ্ববিখ্যাত কোনো প্রতিষ্ঠান হয়, তারা এসে একটা কথা বললে সেটা আমলে নিয়ে কাজ করা যায়, তাও প্রতিষ্ঠানগুলো এটা ক্রস চেক করে। এখন বিশ্বের সেরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও যদি এসে বলে যে তোমার এখানে আমি আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, জার্মানি নিয়ে একটা টুর্নামেন্ট করব, তুমি আমাকে মাঠ দাও এবং তোমার ন্যাশনাল টিম দাও, এটা হুট করে কোনো ফেডারেশন বা কোনো সরকার দেয় না। ফলে ব্যাকগ্রাউন্ড চেক করতেই হয়। এখানে ব্যাকগ্রাউন্ড চেক বলে কিচ্ছু করা হয় নাই। এই আয়োজকরা কারা, এদের ফুটবল ইনভলভমেন্ট কি, এবং কাদের আনতেছে, আর্জেন্টিনা ব্রাজিল বলে কাদের আনতেছে। দেখেন, আমি মনে করে দুটো দলের নাম বলতে পারবো না, এত বিখ্যাত দল তারা আর্জেন্টিনা ব্রাজিল বলে আনছে। একটা হচ্ছে আর্জেন্টিনার যে দলটা, এই দলটা ওদের কোনো টায়ারে নাই। মানে আপনি বোঝেন, আর্জেন্টিনার মতো একটা ফুটবলিং নেশন, তাদের টায়ারে না থাকা ফুটবল দল কিন্তু হওয়া প্রায় অসম্ভব। মানে ওই দেশটা তো প্রদেশ ভিত্তিক, আর্জেন্টিনা ব্রাজিল দু দেশেই। ওদের প্রথমত হচ্ছে ফেডারেল, মানে কেন্দ্রীয় লিগই হচ্ছে 8-9 টায়ারের। এরপরে হচ্ছে প্রত্যেক প্রদেশে আবার 8-9 টায়ারের লিগ আছে, জেলা পর্যায়ের লিগ আছে। এর মধ্যেও এই টিমটা নাই। এটা হচ্ছে একটা ভিলেজ অ্যামেচার টিম। আমরা ওই যে বিবাহিত অবিবাহিত ম্যাচ খেলতাম, তারপরে ডিগ্রি পাস, নন ডিগ্রি পাস খেলতাম, ওই টাইপের একটা টিম। এরা অন্যান্য কাজ করে, পাশাপাশি ওই যে একটা 3 স্টার টিম, 5 স্টার টিম, এই টাইপের একটা টিম করে বিভিন্ন জায়গায় খেলে বেড়ায়। এটা মন্দ কিছু না, এটাও ভালো। বরং এই জাতীয় অ্যামেচার ফুটবল হচ্ছে ফুটবলের মূল স্পিরিটটাকে ধারণ করে। এই টিমটাকে আর্জেন্টিনা বলে পরিচয় করায় দিয়ে এবং তাদের গায়ে আকাশি নীল ওই যে জার্সিটা, ট্র্যাডিশনাল আর্জেন্টিনার জার্সি, ওটা পরায় মাঠে নামায় দেওয়া হলো। ব্রাজিলের টিমটা তবু একটু রেজিস্টার্ড, ওটা সপ্তম ডিভিশনে খেলে, ওটা স্বীকৃত একটা ক্লাব, তাদেরকেও ব্রাজিল ন্যাশনাল টিমের জার্সি পরানো হয়েছে। আমি তো মনে করি এএফএস সিবিএফ কে যদি প্রপারলি নোটিফাই করা হয়, তারা এই দুটো টিমের এগেনস্টেও ব্যবস্থা নেবে। ন্যাশনাল টিমের জার্সি যে কেউ পড়তে পারে না। ন্যাশনাল টিমের জার্সি পড়তে গেলে ফেডারেশনের থেকে ওই অনুমতিটা লাগে যে তোমরা আসলেই ন্যাশনাল রিপ্রেজেন্টেশন করতেছ। আমি জানি না এএফএ বা সিবিএফ এখানে কি রোল প্লে করবে, সেটা আমার জানা জরুরিও না।
কিন্তু বাংলাদেশ কি রোল প্লে করলো, বাফুফে কি রোল প্লে করলো? প্রথমত হচ্ছে বাফুফে তাদেরকে দুটো অনুমতি দিল। এক হচ্ছে রেড অ্যান্ড গ্রিন নামে একটা, রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার এই নামে একটা টিম মাঠে নামানোর অনুমতি দিল। এই জায়গাটা আমি বাফুফেকে ধন্যবাদ দেই যে তারা বাংলাদেশ নামটা ইউজ করতে দেয় নাই। বাংলাদেশ নামটা কিভাবে আসলো বলতেছি, ওইটা আবার একটু কাকের মাংস খাইতে হবে আমাকে, সেটা বলবো। একই সঙ্গে তারা অনুমতি দিল হচ্ছে যে যত রেফারি সিস্টেম আছে এটা অন পেমেন্ট এই আয়োজকরা নিতে পারবেন। এই দুটো জিনিস নিল তারা বাফুফের কাছ থেকে, আর জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে নিল এই স্টেডিয়াম। আমি এইটা গেছি সবচেয়ে তাজ্জব হয়ে। ন্যাশনাল স্টেডিয়াম রে ভাই, ন্যাশনাল স্টেডিয়াম কে ভাড়া নিচ্ছে? টাকা দিলেই কি ভাড়া পাওয়া যাবে? তাইলে বলেন, আজকে আমার ধরেন বউভাত, আমার তো আর বউভাতের বয়স নাই, বা আমার ছেলের বিয়ে, সেটাও দেরি আছে, এরকম কোনো একটা অনুষ্ঠানে আমি যদি এনএসসিতে টাকা দিই, আমার কি ন্যাশনাল স্টেডিয়াম ভাড়া দিবে? দিতে পারে। বাংলাদেশের ব্যাপার স্যাপার বোঝা খুব কঠিন, কিন্তু এইটা ভাই কোনো মানে ভাবমূর্তির ব্যাপার হলো না। আপনি ন্যাশনাল স্টেডিয়াম কাকে ভাড়া দিচ্ছেন, কি উপলক্ষে ভাড়া দিচ্ছেন? প্রপারলি পেপার ওয়ার্ক না করে, প্রপারলি ব্যাকগ্রাউন্ড না চেক না করে এটা কেমনে ভাড়া দিয়ে দেন? এটা কিভাবে সম্ভব যে যাদের সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই তাদেরকে আপনি এটা ভাড়া দিয়ে দিলেন, এইটা ভাড়া দিয়ে দিলেন, এবং শেষ পর্যন্ত তাদের কাছ থেকে টাকা না পায় তারা ওইখানে একের পর এক কেলেঙ্কারি করায়, এটা আবার চিঠি দিয়ে বন্ধ করতে হলো। কেলেঙ্কারিগুলো কি? এই প্রতিষ্ঠানটা ফ্রম বিগিনিং কেলেঙ্কারি করে যাচ্ছে। এক, শুরুতে হচ্ছে নানা রকম চাপাবাজি করছে যে বাংলাদেশ টিমের হয়ে অমুক 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 খেলবে, বিতোষক চাকমা ছাড়া মূলত টপ তারকা কেউ খেলে নেই, আন্ডার 17-এর বেশ কয়েকজন খেলোয়াড় খেলছে। এটাও কি করে বাফুফে অনুমতি দিল আমি জানি না, এবং এই খেলোয়াড়রা কি প্রপারলি পেমেন্ট পাচ্ছে নাকি এই অর্গানাইজেশনটা থেকে তাও আমি জানি না। এই দুটো ব্যাপারই আমার কাছে ধোঁয়াশাপূর্ণ মনে হয়েছে কথা বলতে গিয়ে, লোকজনের কাছে সঙ্গে কথা বলতে গিয়ে। ওকে ফাইন, এই তারা খেলোয়াড়দের ব্যাপারে যা বলছে এটা তারা করতে পারে নাই। এরপরে তারা বলল যে টুর্নামেন্ট শুরুর আগের দিন ওখানে নগর বাউলের মানে জেমস ভাইয়ের একটা কনসার্ট হবে। জেমস ভাই নিজে সম্পর্কে কিছু জানে না, তার কোনো পেমেন্ট দেওয়া হয় নাই। ফলে জেমস ভাই হাজির হলো না, লোকজন ওখানে গিয়ে হতাশ হলো। টুর্নামেন্ট শুরুর আগের দিন তারা প্রেস কনফারেন্সে বললো এটা টি স্পোর্টস দেখাবে। টি স্পোর্টস নিজেরাই আকাশ থেকে পড়ছে, টি স্পোর্টস কর্তৃপক্ষ, যে আমাদের সঙ্গে কথা একবার বলছিল ঠিক আছে, কিন্তু আমরা তো অন পেমেন্ট দেখানোর কথা বলছি, আমরা কোনো পার্টনারশিপে যাব না, এরকম। টি স্পোর্টস এখানে খুব সতর্ক আচরণ করছে। তারা ব্যাকগ্রাউন্ড চেক করে যখন দেখছে যে তারা বুঝতেছে না কি, তখন তারা বলছে না আমরা পার্টনারশিপে যাব, আমার না আমাদের ব্র্যান্ড কোথাও ইউজ করতে পারবেন না, যদি আপনারা অন পেমেন্ট লাইভ করানোর সিস্টেম আছে সবগুলো টিভি, এটা খুব বৈধ ব্যাপার, আপনি চাইলে আপনার যে কোনো অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠানে যদি ওই কর্তৃপক্ষ মনে করে প্রচারযোগ্য, কোনো অশোভন কিছু তো দেখানো যাবে না, শোভন যে কোনো কিছু অন পেমেন্ট আপনি লাইভ করাতে পারেন যে কোনো চ্যানেলকে দিয়ে, তাদের ওই অধিকারও আছে এবং এটা তাদের একটা বিজনেস। ফলে তারা ওইটাতে রাজি হয়েছিল, কিন্তু তারা পেমেন্ট না পেয়ে ওইটা বাতিল করে দিচ্ছে, না আমরা লাইভ করব না। তারপরেও কিন্তু ওইটা বাতিল করে দেওয়ার পরেও তারা টি স্পোর্টসের নাম ব্যবহার করছে এই আয়োজকরা, তারা বলছে এটা টি স্পোর্টসে লাইভ দেখা যাবে, যেটা প্রপারলি মিথ্যে কথা ছিল। এরপরে তারা আর্জেন্টিনা ব্রাজিল টিম দুটো সম্পর্কে ধারণা দিচ্ছে যে অন্তত ও দেশের মোটামুটি লেভেলের খেলোয়াড়রা আসবে। তো কি আসছে সেটা তো আপনারা দেখছেন। এরপরে তারা বলছে যে এই টুর্নামেন্ট জুড়ে এবং টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু, আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানেজিয়া। কোনো কোনো দূর দূর তক কোনো সত্যতা নাই এটার। কাফু ক্যানেজিয়া তো আসেনি নাই, আমরা যতদূর জানতে পারছি ওনাদের এজেন্টের সঙ্গেও এরা যোগাযোগ করতে পারে নাই। এজেন্টকে যে পেমেন্ট দিতে না পারায় ওনারা আসেন নাই, যেটা ওই আয়োজকরা দাবি করছে, সেটাও সত্যি না, ওনাদের এজেন্টের সঙ্গে যোগাযোগই করতে পারে নাই। অ্যাকচুয়ালি এই টাইপের লিজেন্ডরাও ব্যাকগ্রাউন্ড চেক না করে হুটহাট করে কোথাও যায় না, শুধু টাকা দিয়ে এদের পাওয়া যায় না। টাকায় আসলে ওই যে এই বাংলাদেশে কিছু লোকের ধারণা হয়েছে যে টাকা দিলে বাঘের দুধ পাওয়া যায়, বা বাঘের দুধ পাওয়া যায়, কিন্তু স্পোর্টস জাতীয়তা এগুলো টাকায় মেলে না। ও, এই জিনিসটা আমরাই শুধু বুঝি না, বাকি দিন দুনিয়া সবাই বোঝে, টাকা দিয়ে আপনি সবাইরে সব জায়গায় পাবেন না। তো যাই হোক, একের পর এক মিথ্যা কথা বলছে। এরপরে যখন টুর্নামেন্ট শুরু হয়েছে, টুর্নামেন্টের শুরুতেই বিশৃঙ্খলা হয়েছে, টিকিট নিয়ে ঝামেলা হয়েছে, এবং টুর্নামেন্টের শুরুর দিনই ওই টি স্পোর্টসের এক সাংবাদিকরে আয়োজকদের লোকজন পিটাইছে। কেন পিটাইছে আমি জানি না, কিন্তু এই যে কুৎসিত ঘটনা আমি শুনি নাই কখনো আমাদের ফুটবল ক্রিকেটে কোথাও, যে একজন সাংবাদিকরা পিটানো হয়েছে। মানে
টুকটাক কথা কাটাকাটি হয়, ধাক্কাধাক্কি হয়, সেটা একটা ব্যাপার। কিন্তু একটা জুনিয়র ছেলে, আমি নাম শুনে যেটা বুঝলাম একেবারে জুনিয়র একটা ছেলে, ওর গায়ে হাত দেয় কি করে? আপনি সাংবাদিক পরের কথা বলেন। একটা ওই বয়সী বাচ্চারে পিটায় কি করে? এটাই তো আমি বুঝলাম না। তারপরেও তারা নাকি ফুটবল আয়োজক। ফুটবলের মতো একটা শান্তিপূর্ণ জিনিসের আয়োজক। তারপরে আমরা মাঠে কি দেখলাম? মাঠে দেখলাম হচ্ছে ন্যাক্কারজনক ধরনের মারামারি, অমুক-তমুক, ফুটবল খেলার নামগন্ধ নাই, এইসব দেখলাম। শেষ পর্যন্ত এনএসসি একটা চিঠি দিয়ে জিনিসটা বন্ধ করে দিল, যে প্রথমত হচ্ছে এনএসসির তারা যে কন্ডিশনগুলো দিছিল, সময় মতো টাকা দেওয়া, তারপরে স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো তারা রাখতে পারে নাই, এবং সাংবাদিকের সঙ্গে মিসবিহেভ, তারা মারা, এগুলো মিলে ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিয়ে জানা দিচ্ছে যে এটা করা যাবে না। এবং বিএফএফও গতকাল থেকে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে, যেটা অপেশাদার কাজ হয়েছে, অমুক তমুক। ফাহাদ সাহেব দেখলাম যে মিডিয়াতে বলতেছেন যে এত অপেশাদারভাবে কেউ যে কিছু করতে পারে ওনারা কল্পনা করেননি। এবং ওখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলছেন যে আমি তো আর ব্যাংক গ্যারান্টি নিয়ে এগুলা করতে পারি না, আমি কি করে তার ব্যাকগ্রাউন্ড চেক করবো? ভাই, বিএফএফ হিসাবে আপনার এটাই কাজ। আমি জানি না ফাহাদ করিমের এটা কাজ কিনা, তার জুডিডিকশনে এটা পড়ে কিনা আমি জানি না, কিন্তু বিএফএফ এর এটাই কাজ। আপনি যদি বাংলাদেশে ন্যাশনাল টিমের নাম, ন্যাশনাল স্টেডিয়াম, ন্যাশনাল ফেডারেশনের সাপোর্ট এগুলো ইউজ করতে চান, তাহলে তার ব্যাকগ্রাউন্ড চেক করতেই হবে আপনাকে। ফেডারেশন হিসেবে এটা আপনার কাজ। ফলে ফেডারেশন এই কাজে অবশ্যই ব্যর্থ হয়েছে। তবে একই সঙ্গে আমি ফেডারেশনকে ধন্যবাদ দিই যে তাদেরকে বাংলাদেশ নামটা ব্যবহার করতে দেয় নাই। এবার ওই যে বলি বাংলাদেশ নামটা কিভাবে আসলো, শুরু থেকে আমাদের মিডিয়া খুব অপরিপক্ক আচরণ করছে। আমি মিডিয়ার এখন সাবেক বলেন বর্তমান বলেন যেভাবেই আমার দেখেন, আমি এই ফ্যামিলি মেম্বার, তো সাবেক মেম্বার হলেও তো মেম্বার, সেখান থেকে আমি বলতেছি যে আমি খুব বিরক্ত প্রথম দিন থেকে এটা কাভারেজের স্টাইল দেখে। বিভিন্ন মিডিয়ায়, সেটা খুব স্বীকৃত মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যেভাবে টার্মগুলো ইউজ করা হয়েছে, এটা খুবই আপত্তিকর। খুবই আপত্তিকর এই অর্থে যে তারা আর্জেন্টিনার ওই টিমকে আর্জেন্টিনা, ব্রাজিলের ওই টিমকে ব্রাজিল, এবং বাংলাদেশের এই ফিউচার রেড অ্যান্ড গ্রিন নাকি টিম, এটাকে বাংলাদেশ, এইভাবে মিডিয়াতে লিখছেন। মূলত এইটা আয়োজকরা বলছে, মিডিয়াও কোনো রকম ক্রস চেক এবং বিবেচনা বোধ না অ্যাপ্লাই করে শব্দগুলো লিখে গেছে। এটার ফলেই আসলে মূল বিভ্রান্তিটা তৈরি হয়েছে। এবং আমি তো দেখতেছি যে একটা বড় বাঁচা বেঁচে গেছি আমরা, যে এইসব টার্ম মিডিয়াতে লেখা হচ্ছে, এটাকে আবার তারা রেফারেন্স হিসাবে দেখায় যদি আরো কিছু করে ফেলতো, তারপরে যদি বোঝা যেত যে পুরাটা একটা স্ক্যাম, তাহলে তো বিশাল কেলেঙ্কারি হতো। বিশাল কেলেঙ্কারি হতো। বাংলাদেশে সবগুলো মিডিয়াতে সমানে লেখা হচ্ছে লাতিন বাংলা কাপ হচ্ছে, সেখানে ৩ দেশ অংশ নিচ্ছে, লাতিন বাংলা সৌহার্দ্য বাড়বে। মানে কি? কে? লাতিন বাংলা কাপ কি? এই সার্কাসের অনুমতিটা আসলো কোত্থেকে? ৩টা ফেডারেশনের তো আগে একমত হইতে হবে। যে কেউ তো এটা আয়োজন করতে পারে না। আপনি চাইলেই এরকম কিছু আয়োজন করতে পারেন নাকি? এত সোজা, এত সোজা যে দুনিয়াটা এত সোজা হয়ে গেছে। শেষ পর্যন্ত জিনিসটা বন্ধ করা হয়েছে, এবং এনএসসির কাছেও আমি প্রশ্ন করতে চাই। আমি ফোন করছিলাম, পাই নাই কাউরে, ফলে এনএসসির বক্তব্যটা জানা হয় নাই যে তারা কি গ্রাউন্ড চেক করে, কি ব্যাকগ্রাউন্ড চেক করে এই অনুমতিটা দিলেন। ন্যাশনাল স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, ওই যে শুরুতে রসিকতা করে যেটা বলছি, আপনি ন্যাশনাল স্টেডিয়াম বিয়েতে ভাড়া দিতে পারেন না। যদিও আমরা রাজনৈতিক সরকারগুলোর আমলে দেখছি বিভিন্ন জায়গায় জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম আসলেই বিয়েতে ভাড়া দেওয়া হয়েছে, জুয়ার আসরের জন্যও ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু সেইটা তো রেফারেন্স প্র্যাকটিস হইতে পারে না। কিন্তু ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে এটা কখনো করা হয় নাই। হ্যাঁ, টুকটাক কনসার্টে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমরা আপত্তিও করছি যে এটা কনসার্ট করার জায়গা না, কিন্তু এটুকু আমরা পর্যন্ত মেনে নিছি। তাই বলে এই না যে নামগোত্রহীন কিছু লোক এসে একটা টুর্নামেন্ট করবে আর্জেন্টিনা ব্রাজিলের নাম ভাঙ্গায়, চিনি না জানি না কিছু লোক এনে এখানে একটা টুর্নামেন্ট করবে এবং সেটার জন্য আমরা ন্যাশনাল স্টেডিয়াম ভাড়া দিয়ে দিব। এই জিনিসগুলোতে আমাদের একটু সচেতন হওয়া দরকার। মানে ওই যে কথাটা বললাম, মানে এখন তো জিনিসটা গেছেই, এখন তো বোঝা গেছে যে পুরোটা স্ক্যাম। এই ভদ্রলোক এইগুলা দেখায় হয়তো লোকাল স্পন্সর, ইন্টারন্যাশনাল স্পন্সর নিতে চাইছিলেন, শেষ পর্যন্ত সেটা না পারায় ওই রেফারিদেরও পেমেন্ট দিতে না পারে, খেলা দেরি শুরু হয়েছে, এরে টাকা দিতে পারে না, ওরে টাকা দিতে পারে না। যাই হোক, পুরোটা ওই বিশ্ব ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বুশের মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার গটকালির মতো হয়েছে। এর টাকা দেখায় ওর টাকা, ওর টাকা দেখায় এর টাকা, এরকম একটা ব্যাপার করতে চাইছিল, সেটা হয়নি। বাংলাদেশে স্পন্সররা আবার এত অসচেতন না যে তারা ব্যাকগ্রাউন্ড চেক না করে হুটহাট করে যে কোনো জায়গায় টাকা ঢেলে দিবে। এত সোজা না বাংলাদেশে টাকা বের করা স্পন্সরদের কাছ থেকে। আর পৃথিবীর কোথাও ওই স্পন্সররা এত না, মানে কেয়ারলেস না, যে তারা আসল ব্যাপার না বুঝে টাকা দিয়ে দিবে। ফলে এই টাকা পাবে না তারা, এটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত যে বড় কোনো কেলেঙ্কারি ঘটনায় জিনিসটা শেষ হয়েছে, ওকে ফাইন। আমি একটু আমাদের রাষ্ট্র এবং ফুটবল ফেডারেশনকে বলবো যে এরকম ঘটনা থেকে একটু দূরে থাকেন,
একটু দূরে থাকেন। এখন বাংলাদেশে একটা ফুটবল জুয়া শুরু হয়েছে। সেটা ভাঙায় দেবব্রত থেকে শুরু করে বহু পাপী এখন ক্যাশ করার চেষ্টা করবে। কেউ বাসায় বসে বকবক করে ক্যাশ করার চেষ্টা করবে, কেউ এটা দিয়ে নানা রকম ধান্দাবাজি করবে। এই ধান্দাবাজিগুলোর সঙ্গে রাষ্ট্রীয়ভাবে বা ফেডারেশনের ভাবে কোনোভাবে এক হতে যায় না। এতে তো আপনাদের কোনো লাভ নাই। স্রেফ কেয়ারলেসপনা এটা, কেয়ারলেসপনা। আমাদের ন্যাশনাল ব্র্যান্ড যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন আজকে যদি এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল নিউজ হয় কোনো কারণে, তাহলে নিউজটা হবে কিভাবে? যে বাংলাদেশ দলটা এরকম একটা লাতিন বাংলার টুর্নামেন্টে অংশ নিয়েছিল, যেখানে হচ্ছে ঢাকায় একটা আয়োজন হয়েছিল, যেখানে মারামারি হয়েছে, টাকা নিয়ে কেলেঙ্কারি হয়েছে। এই নিউজটা যখন ইংল্যান্ডে বসে হামজা চৌধুরীর পরিবার বা কানাডায় বসে সমিত সোমের পরিবার পড়বে, তারা কি মনে করবে? তারা কি খোঁজ নেবে যে আসলে বাংলাদেশ আন্ডার 17 টিম ওটা নাকি কি? তারা দেখবে ন্যাশনাল স্টেডিয়ামে দুদিন আগে আমরা যেখানে খেলে আসছি ওখানেই খেলছে। ওরা আমাদের মতোই লাল সবুজ জার্সি পরে নামছে। আর্জেন্টিনার জার্সি পরা কতগুলো ছেলে পেলে, তাহলে ওরা মারামারি করে কেন? এই ভাবমূর্তির দেশে তো ফেরা যাবে না। বলতেছি না যে এরকম কিছু হবে, কিন্তু আমাদের ভাবমূর্তিটা কিন্তু এখন মার্জিনে। আমাদের দিকে অনেকে তাকায় আছে। আমরা কিছু একটা করলে লিস্টার ওইটা নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফিফা একটা স্ট্যাটাস দেয় আমাদের হামজার গোল নিয়ে। ফলে আমরা নিজেদেরকে যেন ওই ছেলে মানুষই পর্যায়ে না ভাবি। আমরা কিছু একটা করার আগে মাথায় রাখতে হবে যে লাল সবুজের যে জার্সি, যে ব্র্যান্ডিং, এই ব্যাপারগুলোতে আপোস করা যাবে না। প্রয়োজনে কিছু টাকা লস হয়ে গেলেও যাবে, কিন্তু পুরোপুরি নিশ্চিত না হয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। এই জিনিসগুলো একটু সতর্ক থাকতে হবে এখন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।